তেমন কিছু না। আমি আমার আর আপনার চিন্তাভাবনার তফাৎ দেখাতে চাইছি। কেন আপনার সাথে আমার যাবে না সেটা বলতে চাইছি। কিন্তু সত্যি বলতে আমার চাকরিজীবী বউ পছন্দ না। চাকরিজীবী মেয়ে পছন্দ না এমন নয়, কিন্তু আমার বউ হিসাবে কখনো পছন্দ করব না। আমার বউ থাকবে বাসায়, বাসায় খাবে, থাকবে, কাজ করবে। তুমি একটা মেয়েকে বন্দি করে রাখবে? তার কি কোনো ব্যক্তি স্বাধীনতা নেই? তার কি স্বপ্ন নেই? সে জব করতেই পারে, এতে ক্ষতির কি রয়েছে? আমি এটাই বোঝাতে চাইছিলাম যে আপনার চিন্তাভাবনা আর আমার চিন্তাভাবনা কখনো মিলবে না। আপনার যা পছন্দ আমার না, আবার আমার যা পছন্দ আপনার নয়। আপনার ছেলে বন্ধু আছে, তাদের সাথে প্রতিনিয়ত কথা হয়। আমি যদি বলি তাদের সাথে কথা বলতে পারবেন না, তখন আপনি রেগে যাবেন, আমাকে চিপ মাইন্ডেড বলবেন। বলবেন ছেলে বন্ধু থাকতেই পারে, সমস্যা কি? আর আপনি এইসব কখনোই পরিবর্তন করতে পারবেন না। ছাড়েন সেসব। এবার বুঝেছেন কেন আপনাকে আমার ভালোবাসার কথা বলিনি, কেন এখনও আপনার থেকে দূরে থাকতে চাইছি আর ফিরিয়ে দিতে চাইছি, বুঝতে পারছেন? শুধু শুধু আপনার স্বাধীনতা যাবে, ঝগড়া হবে, আরও অনেক কিছুই ঘটবে। হয়তো এগুলো নিয়ে একটা সময় বিচ্ছেদ হবে। অবন্তী আপু চুপ করে আছে। কয়েক মিনিট চুপ থাকার পর বলল, তুই কিভাবে বুঝলি আমি এমন কিছুই চাই? আর তোকে কে বললো নিজেকে পরিবর্তন করতে পারবো না? শোনেন, আপনি মুক্ত পাখি। আপনি উড়ে বেড়াতে পছন্দ করেন। আপনি কখনোই খাঁচায় বন্দী হতে চাইবেন না। এখন রাজি হয়ে গেলেও পরে ঠিক জেদ করবেন। দেখুন, আমি চাই না আপনি আমার জন্য সব কিছু ত্যাগ করেন। সত্যি বলতে আপনি ওভাবেই সুন্দর। আর আমি এটাও বলবো না আপনি আমার জন্য পরিবর্তন হয়ে যান। দেখুন, আমাদের সম্পর্ক শুরু হয়নি যে আমাকে ছাড়তে সমস্যা হবে আপনার। সত্যি বলতে আপনি অমনভাবেই বেশি সুন্দর। শুধু শুধু জেদ করবেন না, ক্ষতি আপনারই হবে। আমি কি চাই সেটা তুই ঠিক করে দিচ্ছিস কেন? সিদ্ধান্ত নেওয়ার অধিকার আমার। তুই আমাকে সুযোগ দিলেই না, আর এইসব বলছিস? দেখুন, আমি আপনার কোনো কিছুই কেড়ে নিচ্ছি না। না, তুই কেড়ে নিচ্ছিস। সব সময় কি তোর মর্জি চলবে? তুই নিজের মর্জি মতো ভালোবাসছিস, আবার এখন ছেড়ে দূরে ঠেলে দিচ্ছিস। তুই নিজেকে কি ভাবিস? কিছুই ভাবি না। আমি আবার নিজেকে কি ভাববো? আমার মন, আমি যা খুশি করব। তোর মনকে বের করে তোকে ভাজি করে খাওয়াবো। শালা নিজেকে কি ভাবছে? আমি কোনো উত্তর না দিয়ে চুপচাপ সামনের দিকে তাকিয়ে রইলাম। মনে মনে বললাম, এ এখনো বুঝেনি যে ধরে এসব বলছে। বাস্তবতা কি বোঝে না, বুঝবে কিভাবে? আলালের ঘরের দুলারি যে। এইসব চিন্তা বাদ দিয়ে নিজের কাজে মনোযোগী হই। ভবিষ্যতে ভালো কিছু হবে, আমাকে আরও পরিশ্রম করতে হবে। এত সহজে কি আমি আমার সবকিছু ছেড়ে দিতে পারবো? তুই কি একবারও আমাকে জিজ্ঞেস করেছিস আমি কি চাই? স্বাধীনতা মানে শুধু বাইরে ঘোরা, চাকরি করা বা বন্ধুদের সঙ্গে কথা বলা নয়। আমি যদি নিজের ইচ্ছে কোনো মানুষের জন্য কিছু ছাড়ি, সেটা বন্দিত্ব নয়, সেটা আমার সিদ্ধান্ত। তুই আমার হয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার পেলি কোথায়? অধিকারের কথা নাই বলেন, আর আমি জোরও করছি না। বরং সেই জোরটা যেন কোনোদিন করতে না হয়, তাই আজই দূরে সরে যাচ্ছি। আমি চাই না একদিন আপনি আমার দিকে তাকিয়ে মনে মনে বলেন, এই মানুষটার জন্য আমি আমার জীবন বদলে ফেলেছি। যদি কোনোদিন আপনার মনে এই আফসোস জন্মায়, তখন আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। তুই কিন্তু এবার আমাকে আরো জেদি করে তুলছিস। তুই ভালো করেই জানিস আমার চিত্রা কতটা খারাপ। আমি কিছু বললাম না, পাগল চেতিয়ে লাভও নেই। এখন চুপচাপ থাকাই ভালো। আঙ্কেলকে আরও ভালোভাবে বলতে হবে যেন তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেই। বেশ রেগে গেছে। আমি রেগে যাওয়ার কি বললাম? যা সত্য তাই তো বললাম। দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ নীরবতা। আমার কিছু বলার সাহস হচ্ছে না। কিছু বলতে গেলে হয়তো আরও রেগে যাবে। তুই অ্যানিমেশন করিস, তোর ইউটিউব চ্যানেল আছে, বলিসনি কেন? আপনি বলুন, আপনার সাথে আমার সম্পর্কটা কেমন ছিল? আমাদের সম্পর্কটা এমন ছিল যে আমি আপনাকে চিনতাম এবং আপনি আমাকে চিনতেন। তাহলে কিভাবে বলতাম বলুন? আর আপনি কি কখনো জিজ্ঞেস করেছেন আমি কি করি? বাই দ্য ওয়ে, রাজশাহী থাকতেই কোর্স করেছিলাম। তারপর ওখান থেকে কাজ শুরু করেছি।
ইনকাম অল্প অল্প কিছু আসে। খুব ভালো। আমি সকালে যখন জিজ্ঞেস করলাম জীবনে কি করবি আর এত রাত জেগে কি করিস, তখন বলিসনি কেন? ধীরে ধীরে আক্রমণাত্মক হয়ে উঠছে। যে কোনো মুহূর্তে আমার উপর কয়েকটা পড়ে যেতে পারে। আমি তো সত্যি বলেছি। ফোনে তো রিলস দেখতে দেখতেই ফজর হয়েছিল। যদিও পাশাপাশি কাজ করেছি, কিন্তু এটাকে ক্যারিয়ার বলবে কে? এখনো কিছুই না। রেগে আমার দিকে তাকালো। ভয়ে ছোট একটা ঢোক গিললাম। কখনো আমাকে এইসব জানানোর প্রয়োজন মনে করিসনি? কারণ আপনি কখনো জানার প্রয়োজন মনে করেননি, তাই বলার প্রয়োজন মনে করিনি। তোর এটাই শেষ কথা? আমি সবকিছু পরিবর্তন করব। আমি এখনও রাজি নই। যদি সত্যি আমার জন্য আপনার অনুভূতি থাকে, তাহলে সময়কে প্রমাণ করতে দেন। 6 মাস বা 1 বছর পরও যদি একই সিদ্ধান্ত থাকে, তখন আমি আর পালাবো না। আর নিজেকে কারো জন্য পরিবর্তন করা এটা ঠিক নয়। আপের শালা, আমি বুড়ি হয়ে যাব। তখন তো তুই আমাকে পছন্দ করবি না। আর তখন আমাকে এমনিতেও আপনি মাস্টার শেষ করে বিয়ে করবেন বলেছেন এবং বলেন, তাহলে এটা কিছুই না। তোকে আমার কি করতে ইচ্ছে করছে জানিস? আমি কিছু বললাম না, চুপচাপ বসে থাকলাম। মানুষ যে কত রকমের আছে আল্লাহ ভালো জানেন। এর মধ্যে মার্কেটে চলে আসি। একটা ফাঁকা জায়গায় গাড়ি দাঁড় করাই। তারপর নেমে কেনাকাটা করে চটপটি ফুচকা খেয়ে বাসাই। অবন্তীকে দেখে আম্মু আর আব্বু তো অবাক। তুমি না সকালে চলে গেলে? দাদুর বাসায় ছিলাম। রাজশাহী আগামীকাল যাব। আঙ্কেল, আপনার ছেলেকে আমি ইচ্ছে মতো পেটাতে চাই। আপনি বাধা দিবেন না তো? আকাশ আবার কি করলো? আর অন্যায় করলে অবশ্যই মারবা। বড় বোন হয়ে শাসন করতে পারো। বোন নয়, বউ হিসেবে পেটাতে চাই। ওর এমন কথা শুনে কাঁদতে শুরু করেছি। আম্মু আব্বু দুজনে একে অপরের দিকে তাকাচ্ছে। তারপর আব্বু মৃদু হেসে বলল, কি যে বলো না মা। আমি কোনো মজা করছি না, আমি সত্যি বলছি। আর আপনার ছেলের বউ হলে আমি হব। আপনাদের বন্ধুত্বের কি হবে আমি কিছুই জানি না। এমন কিছু শুনে আব্বুও শখ। এই শয়তান বেডি ভালো হবার মেয়ে নয়। আব্বু আমার দিকে তাকিয়ে আছে। আমি মাথা নেড়ে না সম্মতি দিলাম। অবন্তীর শপিং ব্যাগগুলো এগিয়ে দিয়ে বলল, এই নেন ঘুষ। আপনাদের জন্য পোশাক আছে, আমি নিজে পছন্দ করে নিয়ে এসেছি। নেন আম্মু। নির্লজ্জ বেহায়া মেয়ে। আম্মু ব্যাগ নিতেই অবন্তী আমার কাছে এসে হাত ধরে টানতে টানতে আমার রুমের ভিতরে যেতে লাগলো। ও যে এমন কিছু বলবে আমি মোটেও প্রস্তুত ছিলাম না। রুমে আসতেই ঘুরিয়ে বললাম, আপনি এতটা নির্লজ্জ, কি যে বলবো। এগুলো কি বললেন? শয়তান মেয়ে আমার আরও কাছাকাছি এসে দাঁড়ালো। তারপর চোখে চোখ রেখে বলল, শোনা, তুমি আমার জেদ সম্পর্কে ভালো করেই জানো। আমি এক জায়গায় বোমা ব্লাস্ট করে দিয়েছি। এখন অন্য জায়গায় করতে হবে। আব্বুকে বলতে হবে। আঙ্কেল হয়তো মজা করেছি ভেবে আব্বুকে কিছু বলবে না, কিন্তু আমি ঠিকই বলবো। আর এখানে তোকে ভাসাবো। কিভাবে শুনি? কেঁদে কেঁদে বলবো, আব্বু, তোমার বন্ধুর ছেলে আমার সর্বনাশ করে দিয়েছে গো। আমাকে বিয়ে করবে বলে এখন আমাকে মেনে নিতে চাইছে না। তাই আজকে সকালে সকালে এখানে এসেছি। ওদের বাসার সামনে সকাল থেকে বসে অনশন করছি। আব্বু, ঘোড়া তোমার সম্মান নিয়ে খেললেও তুমি কিচ্ছু করো। ওরে মিথ্যুক, আল্লাহ সহ্য করবে না এসব। আর কিছুক্ষণ আগে এত কিছু গিলে এসে বলে অনশন করছে। এত মিথ্যা কথা বলতে পারবেন? হুম, অবন্তী চৌধুরী সব পারে। এইসব যদি বলি তাহলে কি হবে একবার ভেবে দেখ। ক্ষমা করব না আমার। আমি বুঝে গেছি, আমার শয়তানি বুদ্ধিতে আপনাকে পারবো না। পথে এসব আচ্ছা। তুমি আমার জেদ এখন দ্বিগুণ বাড়িয়ে দিয়েছো। তোমাকে বিয়েও করব, আবার তোমাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে কয়লা করে ছাড়বো। অবন্তী চৌধুরীকে তুমি এখনো চিনতে পারোনি। ওই শালা চোদনার উপর রাগ হচ্ছে। যত নষ্টের গোড়া ওই শালা তানভীর কুত্তা। শালা যদি রাজশাহী যায়, তাহলে তোর আমি কি যে করব নিজেও জানি না। রাজশাহী শহরের সমস্ত কুত্তা তোর পিছনে লেলিয়ে দেব। হার আমি কুত্তা। কি কি এত ভাবছো গো? চিন্তা করিও না, মলম মালিশ করে দেব। মলম মালিশ করতে হবে কেন? বারে, আব্বু পুলিশ নিয়ে আসবে না? তারপর তোমাকে ধরে নিয়ে গিয়ে ইচ্ছে মতো পেটাবে। পিটানি খেয়ে শরীর ব্যথা করবে না? তখন নিজের হাতে মলম মালিশ করে দিব। কিছু বলছি না, শুধু ওনার দিকে তাকিয়ে আছি। এমন শয়তান মহিলা জীবনে আসলে সত্যি জীবন কয়লা হয়ে যাবে। শয়তানের নানি। ওর সামনে থেকে সরে চেয়ারে এসে বসলাম। মেয়েটা মজা করলো না সত্যি বললো? মজা করছে হয়তো।
কি জন্য তোমার ছেলেকে বিয়ে করবে? এটা হবে, খাবারের ব্যবস্থা করো আর রুম ঠিক করো। না, ওর চাচার বাড়ি যাবে। মনে হয় না থাকবে। থাকতে পারবে? খাবারের ব্যবস্থা করাই যায়। আগে জিজ্ঞেস করে আসি, তারপর সব কিছু করি। আমি ল্যাপটপ অন করলাম। অবন্তী বিছানায় বসে আমি ল্যাপটপ অন করলাম। অবন্তী বিছানায় এসে বসলো। বিছানার পাশেই টেবিল। ধরা চলে আমার কাছাকাছি এসে বসলো। কারো আসার শব্দ পেলাম। মনে হয় আম্মু আসছে। ঘুরে দেখি আম্মুই। তুমি কি আজকে এখানে থাকবে, না তোমার চাচার বাসায় চলে যাবা? না মানে যদি থাকো তাহলে পাশের রুম ঠিক করতে হবে, তো তাই বলছিলাম আর কি। কেন আম্মু, এই রুমে থাকলে কি সমস্যা? আজ হোক বা কাল আপনার ছেলেরই তো বউ হব। এমন কিছু শুনে আম্মু আর এক মুহূর্ত দাঁড়ালো না। আমি ঘুরে অবন্তী আপুর দিকে রেগে তাকিয়ে আছি। এই শয়তান নির্লজ্জ মেয়েকে কি বলবো, ভাষা খুঁজে পাচ্ছি না। একটু তো লজ্জা শরম করেন। কিসের লজ্জা? আমি যা সত্যি তাই বললাম। ওরে শয়তান মেয়ে, ধুর, এর কিছু বলেও লাভ নেই। আপনার ফোন বাজছে, রিসিভ করুন। অবন্তী আপু ফোন রিসিভ করলো। হ্যাঁ বু, বলো। তুই কোথায় আছিস? আপু আমি তো বলতে গিয়েও থেমে গেল। তারপর আবারে বলল, আপু আমি তোমার বিয়ের বাড়িতে, মানে এখন আমার শ্বশুর বাড়িতে। আমি আমার স্বামীর পাশে বসে রয়েছি। এ, আমার বিয়াই তোর বর? এই, তুই এইসব কথাই পেলি? তুই কি তাহলে সকালে বাসা থেকে পালিয়েছিস? তুই এমনভাবে আমাদের মান সম্মান ডুবাইলি? হুম, যদি আরো ডুবাতে না চাও তাহলে আমার কথা শোনো। তোর কথা আমি কি শুনবো? যা ডুবানোর তা তো ডুবিয়ে দিয়েছিস। এখনো কিছু হয়নি, তবে হবে। আমার পর তোমার সামনে গিয়ে বলবে, চৌধুরী সাহেব, আপনার মেয়ের পেটে আমার সন্তান। নির্লজ্জ! আল্লাহ আমার ঘরে কেন তোকে যে দিয়েছিল? তোর চালাই জীবন অতিষ্ঠ। আমি এখন আশরাফ আঙ্কেলের বাসায় আছি, মানে তোমার বন্ধুর বাসায়। একটু পরে চাচুর বাসায় যাব। ও তাই বল। আমি তো হার্ট অ্যাটাক করতে করতে করলাম না। তুই যে ভয় পাইয়ে দিয়েছিলি। আগামীকাল বাসায় আয়, তোর জন্য ছেলে দেখছি। আগামীকাল হয়তো তোকে দেখতে আসতে পারে। তাহলে তো আমি বাসায় যাব না। আর তুমি যদি আমাকে জোর করে বিয়ে দাও, তাহলে বিয়ের দিন তোমার মান সম্মান ডুবিয়ে বিয়ের আসর থেকে পালাবো। তুই একটা আস্ত শয়তান। আমার একদিন স্ট্রোক কইরাই ছাড়বি। ঠিক আছে পালা, কিন্তু মনে রাখিস, পালাইয়া লাভ হবে না। তোকে আমি কালে করেও মণ্ডপে বসাবো। আমি একা পালাবো কেন? আমার বরকে নিয়েই পালাবো। বর? কোন বর? এই যে আশরাফ আঙ্কেলের ছেলে। এখনো মুখে কিছু বলে না, কিন্তু আমাকে খুব ভালোবাসে। আর মনে হচ্ছে আমিও বাসি। মাথায় হাত দিয়ে ভাবছি, ই আল্লাহ, এই মেয়েটা আমার সর্বনাশ না করে ছাড়বে না। শয়তান মেয়ে ওখানেও সব কিছু বলে দিল। না জানি এখন কি থেকে কি হবে। আকাশ কি পাশে আছে? অবন্তী ফোনটা স্পিকারে দিয়ে আমার হাতে ধরিয়ে দিল। আমার ভয়ে অবস্থা খারাপ। পা অলরেডি কাঁপছে। আল্লাহ, ভালো মতোই আমাকে ফাঁসিয়ে দিয়েছে। নাও, তোমার শ্বশুর আব্বুর সাথে কথা বলো। আমি তো ভয়ে শুকিয়ে কাট। ভয়ে ভয়ে বললাম, আঙ্কেল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা, একটা কথা বলো তো, আমার মেয়ে কি সত্যি পাগল হয়ে গেছে, নাকি ছোটবেলা থেকেই এমন ছিল? আমি উত্তর দেওয়ার আগেই অবন্তী আমার কাঁধে মাথা রেখে বলল, আপু, তোমার জামাই কিন্তু খুব লজ্জা পায়, লাউ ডগার মতো নেতিয়ে পড়ে। নির্লজ্জ দুইটা! তোরা আমারে নিয়ে সার্কাস বানাচ্ছিস। আমি আশরাফ থেকে বিষয়টা জানছি। ফোন কেটে গেল। আমি অবন্তীর দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললাম। আপনি মানুষ না, চলন্ত দুর্যোগ। ভুল বলেছ। আমি তোমার ভবিষ্যৎ স্ত্রী, তাই দুর্যোগ না, স্থায়ী প্রাকৃতিক বিপর্যয়। আমি মনে মনে বললাম, ইয়াল্লাহ, এ তো ভালোবাসা না, এ তো আজীবনের বিপদ। আব্বুর ফোনের রিংটোন কানে এলো। মনে হচ্ছে আঙ্কেল ফোন দিয়েছে। কথা বলার আওয়াজ কানে এলো। অবন্তী কি তোর বাসায়? সকালে এসে চলে গিয়েছিল, আবার একটু আগে এলো। আমি ভাবলাম কোথায় না কোথায় আছে। আমার হার্ট অ্যাটাক হতে হতে হলো না,
বলে শ্বশুর বাড়িতে বরের সঙ্গে বসে আছে। আমি তো ভাই সত্যি হার্ট অ্যাটাক করে দিচ্ছিলাম। মরলে মিস কল দিস, মাটি দিতে যাব। আলহামদুলিল্লাহ ভালো। দূর শালা, কেমন আছিস বল? তোর মেয়ে শুধু তোর হার্ট অ্যাটাক করাবে না, আমারও করাবে। বলে আমার ছেলের বউ হবে। তারপর আরও কি কি যায় বললো। ভাই তোর মেয়েকে নিয়ে যা। ছেলে দেখতে আসবে শুনেই তো বলছে বাসায় যাবে না। আবার বলে জোর করে বিয়ে দিলে মান সম্মান ডুবিয়ে বিয়ের আসর থেকে পালাবে। আর অবন্তী ছেলে মেয়ে, ওর দ্বারা সব সম্ভব। মেয়ের বয়স হয়েছে, এবার বিয়েটা দিয়ে দে। আর কত বয়স করবি? হুম, তোর ছেলের সাথে বিয়ে আমি দিচ্ছি না। আরে ভাই, আমি তা কখনো বলবো না, কারণ তোর মেয়েকে আমার ছেলের বউ করে নিয়ে আসার যোগ্যতা নেই। কোথায় তুই আর কোথায় আমি? এই 4 বছর ধরে তোর বাসায় ছিল, তুই জানবি। সত্যি করে বলতো, তোর ছেলের সাথে আমার মেয়ের কোনো চক্কর চলে কিনা? আর 1 মাস আগে তোর বাসা থেকে আমার ছেলে এলো, আর আজকে হঠাৎ করে তোর মেয়ে এলো। এখন আমি কি বলবো বল? চিন্তার বিষয়। আমি তো তেমন কিছুই দেখিনি, আর এই 1 মাসও তেমন কিছুই বুঝিনি, কিন্তু আজকে কি যে হলো। এত ভাবার কি আছে? ভাই, তুই আমার মেয়েকে চিনিস না। যদি সত্যি তোর ছেলের সাথে রিলেশন থাকে, তাহলে মনে কর অন্য কোথাও ভুলেও বিয়ে দেওয়া সম্ভব নয়। আল্লাহ জীবনে সুখ দিয়েছে, কিন্তু সুখের সাথে ওটা উপহার দিয়েছে। ওর জিদের কাছে কে টিকে থাকে? তাহলে আমি কিছু জানি না, আর যেহেতু তোর মেয়ে সেহেতু এমন হবে, এটাই স্বাভাবিক। তুই কি ভালো নাকি, শালা হারামি? তোর সাথে এখন ঝগড়া করতে ইচ্ছা করলেও উপায় নেই। রেস্টুরেন্টে আছি, এই দিকটা দেখতে হচ্ছে। তোর সাথে পরে কথা বলবো। আগামীকাল গ্রামে আয়, তারপর নিয়ে যা। তোর তো দেখি আমার থেকে তোর টেনশন বেশি। হবে না, তোর মেয়ে যদি আমার ছেলের কিছু করে দেয় তখন দেখবি কি হবে। একটা মাত্র ছেলে, তোর মেয়ে তোর মতোই রাগ হবে, এটাই স্বাভাবিক। আমার থেকে বেশি রাগ, জেদ সব দিক থেকে এগিয়ে। আর আছে থাকতে দে, আমার কোনো টেনশন নেই। বাকিটা তুই বুঝবি, কিছু হলে তুই দায়ী। আমি তো পাগল। আর শোন, দূর শালা ফোন কেটে দিল। এ তো আচ্ছা এক টেনশনে ফেলে দিল। এখন তো চলেও যেতে পারবো না। যার মেয়ে তার টেনশন নাই, আর তোমার টেনশন হচ্ছে। আমার বাড়িতে আছে, চিন্তা হবে। সত্যি যদি কোনো অঘটন ঘটে তখন কি হবে? আমি আমার বন্ধুর সামনে কিভাবে দাঁড়াবো? তোমার কথা শুনে মনে হচ্ছে ওদের কোনো জ্ঞান বুদ্ধি নেই। অবন্তী ভালো করেই জানে ও কি করছে আর কি বলছে, শুধু শুধু চিন্তা করছো। অবন্তী আপু পা দোলাচ্ছে আর শয়তানি হাসি দিচ্ছে, কাছে এসে কানে ফু দিচ্ছে। এ তো ভালো জ্বালাচ্ছে। এসি ছাড়া ঘুম আসবে আপনার? তাই তো ভাবছি, আমার তো গরম লাগছে। চাচুদের বাসায় তো এসি নেই। তাহলে রাজশাহী ফিরে যান। দিনের বেলায় রাস্তা গুলিয়ে ফেলেছিলাম, আর রাতে যাবো রাজশাহী। আর আমার রাজশাহী যাওয়া নিয়ে তোমার এত মাথা ব্যথা কেন? কারণ আমার মাথা খাচ্ছেন যে, তাই মাথা ব্যথা তো আমারই হবে। আমার কাছে এসে মাথা টিপতে শুরু করেছে। আহ, কি ভালোই না লাগছে। কিন্তু ডাইনির চুল ধরে টানতে শুরু করেছে। ওরে ডাইনির চুল ছিঁড়ে যাবে, চুল উঠে যাবে। চুল উঠে গেলে তখন কেউ বিয়ে করতে চাইবে না। আমার কথা শুনে আরো জোরে টেনে ধরলো। একটা বউ দিয়ে হয় না, না যে আরো বিয়ে করার চিন্তা করিস? আরে আমি বিয়ে করলাম কখন? আল্লাহ, এই নির্যাতন থেকে তোমার এই অসহায় বান্দাকে উদ্ধার করো। এখনো হয়নি, কিন্তু হবে তো। অন্য মেয়েদের দিকে চোখ দিলে না, চোখ তুলে মার্বেল খেলবো। কেমন একটা অবস্থা! বিয়ের কথায় এখনো ঠিকমতো উঠলো না, আর উনি তো দেখি স্বামীর উপর অধিকার ফলানো শুরু করে দিয়েছেন। মনে হচ্ছে আর কয়েকদিন গেলে আমার নিঃশ্বাস নেওয়ার জন্য অনুমতি লাগবে। কি বিড়বিড় করছিস? কিছু না, আল্লাহর কাছে দোয়া করছিলাম যেন এই অত্যাচার থেকে আমাকে রক্ষা করেন। দোয়া করে লাভ নেই, তোর কপালে যা লেখা আছে তাই হবে। আমার কপালে যে এমন ঘূর্ণিঝড় লেখা আছে, সেটা আগে জানলে ছোটবেলাতেই পাহাড়ে গিয়ে লুকিয়ে থাকতাম। তাতেও লাভ হতো না, খুঁজে বের করে নিয়ে আসতাম। আপনি মানুষ না গোয়েন্দা? না, আমি তোর ভবিষ্যৎ বউ, আর ভবিষ্যৎ বউয়ের কাছ থেকে পালিয়ে বাঁচার কোনো উপায় নেই। আমি দীর্ঘশ্বাস ফেলে বললাম, কথায় ওকে হারানো অসম্ভব। তর্কে হারি, চুপ থাকলেও হারি। শেষ পর্যন্ত চুপচাপ হয়ে বসে রইলাম।
অবন্তী এবার আর দুষ্টুমি করলো না, আলতো করে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। একটু আগেও যে মেয়েটা চুল টেনে ছিঁড়ে ফেলার উপক্রম করেছিল, সেই মেয়েটার হাতের স্পর্শে চোখ দুটো কেমন যেন ভারী হয়ে আসছে। ব্যথা পেয়েছিস? একটু। ইচ্ছা করে জোর টানিনি, রাগ হয়েছিল তাই। অবাক হয়ে ওর দিকে তাকালাম। এই প্রথম ওর কণ্ঠে দুষ্টমির বদলে অপরাধবোধের আভাস পেলাম। আপনি রেগে গেলে ভয় লাগে। ভালোই, একটু ভয় থাকলেও অন্য কোনো মেয়ের দিকে তাকানোর সাহস পাবি না। আবার শুরু হলো। আমার কথা শেষ হওয়ার আগেই পাবন্তী খিলখিল করে হেসে উঠল। ঘরের পরিবেশটা মুহূর্তেই হালকা হয়ে গেল। বিছানায় শুয়ে আমার দিকে তাকিয়ে আছে। চাচ্চুদের বাসায় চলে গেলাম, আবার সকালে দেখা হবে। হুম, সোজা রাজশাহী চলে যাবেন, বোঝা গেছে? এটা কি অনুরোধ না আদেশ? আমারও তো সাহস আছে যে আদেশ করব। অনুরোধ বলতে পারেন। এইদিকে আসার প্রয়োজন নেই। আর আপনার ক্লাস চলে, এদিকে সেদিকে ঘুরে কত সময় নষ্ট করবেন? বয়ফ্রেন্ড আছো, বয়ফ্রেন্ড হয়েই থাকো, অভিভাবক হওয়ার চেষ্টা করো না। আমি পড়বো না, ঘুরে বেড়াবো, তা বলার তুমি কে? হ্যাঁ, আমি আবার কি হব? কেউ না। রাতের খাবার খেয়ে তারপর যান। শুধু খেয়ে যেতে বলছো না থেকে যেতে বলছো? তুমি যদি থাকতে বলো তাহলে খেয়ে যাব, না হলে এখনই যাব। উঠেন উঠেন, জলদি উঠেন। আপনাকে খেতে হবে না, থাকতেও হবে না। তাহলে তো আমি যাচ্ছি না। এই যে বিছানায় শুইলাম, আর উঠছি না। ধুর, তোমার বিছানা এত শক্ত হয়ে আছে, এমন বিছানায় কেমন ভাবে ঘুমাও? এই জানতো, বাপ রে বাপ, মনে হচ্ছে মুখ বন্ধ হতেই চায় না। ওই কুত্তা, একদম রাগ দেখাবি না। আমি যাব না, দেখি তুই আমাকে কিভাবে পাঠাস। সর তুই। তাহলে চুপচাপ মুখ বন্ধ রাখেন, আমাকে কাজ করতে দেন। মনে মনে হাসলাম। চুপচাপ কাজ করতে লাগলাম। আর অবন্তী আপু তার ফোন বের করে দেখতে শুরু করলো। কি রে, কোথায় তুই? সারাদিন তোর কোনো খোঁজ খবর নাই। আমি তো শ্বশুর বাড়ি, সকালে শ্বশুর বাড়ি এসেছি, তাই তোমাদের সাথে যোগাযোগ করতে পারিনি। শ্বশুর বাড়ি মানে? তুই বিয়ে কবে করলি? না, এখনো হয়নি, তবে খুব তাড়াতাড়ি দাওয়াত পেয়ে যাবে। মানে কি, হঠাৎ করে বিয়ে করে তারপর শ্বশুর বাড়ি? কখনো বললি না তো যে তোর কেউ আছে? আমি তো জানতাম না যে আমার কেউ আছে, জানতে পেরেই তো সকাল সকাল চলে এসেছি। যাই হোক, কংগ্রেচুলেশনস জানাবি না? পাগল হয়ে গেলি নাকি সেটাই ভাবছি। আর জুয়াইনদের কি হবে? তুই তো জানিস ও তোকে পছন্দ করে, আর কেমনভাবে তোর পেছনে পড়ে থাকে। না না, ওর পরিবার সুবিধার না, ওর মা রিনা খানের থেকে বেশি ডেঞ্জারাস। সেসব ছাড়, আমি শ্বশুর পেয়েছি ভালো, শাশুড়ি পেয়েছি ভালো, আর আমার পর আরও ভালো। আমার মতো শয়তান মেয়ে এত ভালো কিছু কিভাবে যে পেয়ে গেল! নিশ্চয়ই জীবনে ভালো কাজ করেছি। সত্যি কি বিয়ে করেছিস, না বাসা থেকে পালিয়েছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। না, মাথা খারাপ হয়ে গেছে তোর। আরে না না, আমি সত্যি বলছি, এখন শুধু বিয়ে বাকি। তারিখ ঠিক হয়ে গেলে তোদের জানিয়ে দিব। বিশ্বাস হচ্ছে না তো? এই জান, এদিকে তাকাও তো। এমন কথা শুনে ঘাড় কাত করে তাকাতে ক্যামেরার ফ্ল্যাশ জ্বলে উঠল। কি হলো? আর জান মানে? সে কিছু না, তুমি কাজ করো। এই দেখো, এই দেখ, আমি এখন বরের বাড়িতে। মানে এই ছেলে তোর বর? ভাই, তোর মাথা খারাপ হয়ে গেছে? এই ছেলের সাথে তোর কিভাবে যায়? ওর বাসার কি অবস্থা হয়ে আছে? বাড়ির অবস্থা কি? তোর কোনো প্রবলেম? আমার পছন্দই সব, আর আমার সাথে যাবে কি যাবে না সেটা আমি বুঝবো। সত্যি তুই পাগল হয়েছিস? এমন নয় যে দেখতে সুন্দর, না সৌন্দর্য আছে, না টাকা পয়সা আছে, না বাড়ি গাড়ি আছে, না চাকরি করে। তো কি হয়েছে শুনি? তুই আবেগে আছিস তা বুঝতে পারছি, যখন বাস্তবতা বুঝতে পারবি তখন আফসোস করবি আর বলবি কি ভুল করেছিস। তোর জ্ঞান দিতে হবে না, তোর জ্ঞান তোর কাছে রাখ, আমি আমারটা বুঝবো। তোকে বুঝেও লাভ নেই, এখন আবেগে পড়ে আছিস এবং জেদ ধরে হয়তো এমন করছিস। সর সর, তোর জ্ঞান দিতে হবে না, আমি আমারটা বুঝবো। থাক, পরে কথা বলবো, এখন চাচুদের বাসায় যাব। খেয়াল করলাম অবন্তী আপু বিছানা থেকে উঠে বসলো। না জানি এবার কি করবে। আমি চাচুদের বাসায় চলে গেলাম, সকালে দেখা হবে, বাই। জান। অবন্তী আপু উঠে চলে গেল। দরজার কাছে গিয়ে আবার ঘুরে আমার কাছে এসে গালে কিস দিয়ে দৌড়। গাল মুছতে মুছতে উঠে বাইরে আসলাম। আম্মুকে কি যেন বলে ঢং করতে করতে চলে গেল। আমি মেইন দরজার কাছে আসতেই দেখি গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছে। তারপর চলে যাই।
বাড়ির ভিতরে আসতেই, তোর কি অবন্তীর সাথে কোনো সম্পর্ক আছে? না জানি না মাথায় কি ভর করেছে যে আজ কেমনভাবে চলে এলো। তোমার বন্ধুকে বলো তাড়াতাড়ি তার মেয়ের বিয়ে দিতে, না হলে দেখা গেল পাগল হয়ে রাস্তা রাস্তায় ঘুরছে। শয়তান মেয়ে, যার ঘরে বউ হয়ে যাবে তার জীবন বাঁশবাগান হয়ে যাবে। বলে রুমে চলে এলাম। রাত 11টা, ফোনটা বেজে উঠলো। দেখি আঙ্কেল ফোন দিয়েছে। রিসিভ করলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবা, একটা কথা জিজ্ঞেস করব, সত্যিটাই বলবে? জি আঙ্কেল বলুন। আমার মেয়ের সঙ্গে কি তোমার কোনো সম্পর্ক আছে? কি বলেন আঙ্কেল? কোথায় আগরতলা আর কোথায় খাটের তলা? যদি কোনো সম্পর্কই থাকতো তাহলে কি আমি নিজেই আপনাকে ফোন করে আপুর জন্য ছেলে দেখতে বলতাম? কথাটা কি, কিন্তু একটা বিষয় আমার মাথায় ঢুকছি না। কি বিষয় আঙ্কেল? আমি আমার মেয়েকে চিনি, ও হুটহাট এমন কথা বলে না। আজ সারাদিন যা করেছে, সবার সামনে যেভাবে তোমাকে নিজের ভবিষ্যৎ স্বামী বলেছে, এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। শুধু ওর দোষ দিয়ে আমি বিষয়টা উড়িয়ে দিতে পারছি না। আঙ্কেল, আমি সত্যি ওর সঙ্গে কোনো সম্পর্ক করিনি। আমি এটা জিজ্ঞেস করছি না যে তোমরা প্রেম করো কি না, আমি জানতে চাইছি তুমি কি ওকে এমন কোনো ইঙ্গিত দিয়েছো, কোনো আচরণ করেছো যাতে ওর মনে এমন কিছু জন্মাতে পারে? না আঙ্কেল, বরং আমি বারবার বুঝিয়েছি আমাদের চিন্তাভাবনা আলাদা। আমি নিজেই দূরে থাকার চেষ্টা করেছি, আজও অনেক বুঝিয়েছি। তারপরেও শুনলো না? না আঙ্কেল, উল্টো আরও জেদ ধরে বসেছে। হুম, তাহলে বিষয়টা জেদেরও হতে পারে, আবার অনুভূতিরও হতে পারে। তবে একটা কথা মনে রেখো, আমার মেয়ে জেদি ঠিকই, কিন্তু কাউকে নিয়ে নাটক করার মেয়ে না। কাউকে একেবারে অপছন্দ করলেও এতটা করতো না। আমি বুঝতে পারছি আঙ্কেল, কিন্তু আমি চাই না ও পরে কোনো সিদ্ধান্ত নিয়ে আফসোস করুক, তাই নিজেই দূরে সরে আসছি। তোমার কথায় যুক্তি আছে, কিন্তু একটা কথা বলি বাবা, মানুষের জীবন শুধু যুক্তিতে চলে না, অনুভূতিও অনেক বড় জিনিস। জানি আঙ্কেল, কিন্তু আমি এখনো মনে করি ওর এই সিদ্ধান্তটা অনেকটাই আবেগ আর জেদের। হতে পারে, আবার এটাও হতে পারে তুমি ওকে যত দূর ঠেলছো ও তত বেশি বুঝতে পারছে তোমাকে ছাড়া থাকতে পারবে না। যাই হোক, এখন কোনো তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিও না। আর আমার মেয়ের সঙ্গে এমনভাবে কথা বলে না যাতে ও আরও জেদ ধরে বসে। আমি ওর সঙ্গে কথা বলবো। জি আঙ্কেল, আমি শুধু চাই কারো জীবনের ক্ষতি যেন আমার কারণে না হয়। আল্লাহ ভালো ফয়সালা করবেন। আচ্ছা বাবা, পরে কথা হবে, ভালো থেকো। জি আঙ্কেল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।